স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে দেশের অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। আর প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায়ে আরও জোর দেওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলার কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ অংশ নেন বিশিষ্টজনরা। বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এছাড়া জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব রয়েছে এখনো। আমরা যদি এখানে আউটপুটটা ধরে রাখতে না পারি ফর এনার্জি এবং অন্যান্য ডিসরাপশনের কারণে, আমরা কিন্তু সেই এক্সটার্নাল সেক্টর যে পজিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটার অ্যাডভান্টেজ নিতে পারবো না। তাদের ঘন ঘন মেজাজের পরিবর্তন একটা বড় কারণ হয়েছে, যেটা বহির্বাজারে মুদ্রা বাজারের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। লাস্ট 15 ইয়ার্স আমরা যে পরিমাণে ট্যাক্সেশন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য না, বরং যে মানুষগুলো আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে গেছে সেই মানুষগুলোর মানে ওই ঘাটতিটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের উপরে এই ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। সো ইটস ভেরি সরি টু সে যে গভর্নমেন্ট কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলোকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি। ব্যবসা বাণিজ্যের দুরবস্থা তুলে ধরে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। There are international prescriptions that do not work for Bangladesh. We have seen, our energy advisors said, push back against the energy price rise. Yes, it's right. এখন আমরা এফোর্ড করতে পারবো না। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। রাজনীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে ইনইকুয়ালিটি বিল করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এবং এই সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর চিন্তা চলছে বলেও জানান উপদেষ্টা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপ করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। নতুন ভ্যাট কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের সমন্বয়হীনতা ও অদক্ষতা জনমানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, ভ্যাট ও কর নিয়ে বিএনপির অবস্থান শীর্ষক সংবাদ সম্মেলন। অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? সেটা ভ্যাট বলেন, কর বলেন। একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভ গুলো আমরা যে আজকে বলেছি, অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু, এবং সেই অল্টারনেটিভ গুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল। আর সরকারের নীতিমালা প্রণয়নে জনগণের কথা বিবেচনা করা দরকার জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে খরচ কমানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। অধিকন্তু বাজেটের এমন অনেক খাত রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। বিএনপি মহাসচিব আরো বলেন, নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহার করে দেশের এমন পরিস্থিতিতে দরকার জবাবদিহিমূলক সরকার। বর্তমানের প্রেক্ষিতে এবং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের
মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। এছাড়া দুর্নীতিবাজদের বাজেয়াপ্ত অর্থের আইনানুগ ব্যবহার, কালো টাকা উদ্ধার, পরোক্ষ কর বাড়ানো সহ জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ দেন বিএনপি মহাসচিব। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে চাঁদাবাজি, দখলদারি, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে জামায়াতে ইসলামের যুদ্ধ চলবে। দেশে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ 15 বছরে জামায়াতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করেছে, খুন, গুম, জুলুম, নির্যাতনের মহাতাণ্ডব চালিয়েছে। সেই অবস্থা আর ফিরে আসতে দেয়া হবে না। আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে জামায়াতে ইসলাম জাতি গঠন করতে চায় বলেও জানান দলটির আমির। জুলাই আন্দোলনের শহীদদের কোনো দলের পরিচয় সীমাবদ্ধ করতে চায় না জামায়াতে ইসলাম। সবসময় শহীদ পরিবার পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। গত 15.5 বছর বিশেষ করে জামায়াতে ইসলামের 2 জন আমির সহ 1 জন সেক্রেটারি জেনারেল সহ 3 জন নায়েবে আমির সহ 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং 1 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ অংশীজনদের অভিমত নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক খুদে বার্তা এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে মতামত পাঠাতে হবে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর। আগামী 23 জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। মতামত পর্যালোচনা করে সংশোধিত ও সবার কাছে গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলেও জানানো হয় ওই খুদে বার্তায়। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় জুলাই হত্যাকাণ্ড নিয়ে এখনও প্রতিবেদন দিতে পারেনি জাতিসংঘের তদন্ত দল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব তথ্য দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জুলাই মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন বিশেষ গুরুত্বের। অন্তর্বর্তী সরকারের আহ্বানে কয়েক দফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি সংস্থা থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ার কথা জানা যায়। ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তাই নির্দিষ্ট সময়ে তা দিতে পারেনি তদন্ত দল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের আসল সত্য জানতে দোষীদের বিচারের মুখোমুখি করতেও এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তো মানবাধিকারটা লঙ্ঘিত হয়েছে। কাজে সেই বিবেচনায় আমি মনে করব যে সরকারের দিক থেকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টাতে মনোযোগী থাকা বাঞ্ছনীয়। প্রেক্ষাপট কি ঘটলো এবং কারা দায়ী সেগুলো সুনির্দিষ্টভাবে কিন্তু আপনার ডকুমেন্ট করে তৈরি করতে হবে। এবং তাদেরকে যদি আমরা তথ্য উপাত্ত দিয়ে সহায়তা না করতে পারি তাহলে তো জিনিসটা সামনে এগোবে না। একটা রিপোর্টের উপর যেন ভিত্তি না করা হয় এবং একাধিক রিপোর্ট যেন চিন্তা করা হয়। কারণ হচ্ছে যে জিনিসটা হলো ইতিহাসের একটা অংশ হিসাবে এটা থাকবে। আমি মনে করি যারা ইতিহাস বা যারা রাজনীতি করবেন তাদের জন্য সুবিধা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, গত সপ্তাহেই জাতিসংঘকে সব তথ্য দেয়া হয়েছে। তবে তারা কবে প্রতিবেদন দেবে সে সময়সীমা জানানো যাচ্ছে না এখনই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম, আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘ আমাদের কাছ থেকে ইনপুট পাওয়ার পরে তাদের নিজস্ব একটা খসড়া তৈরি করবে। সেই খসড়া তৈরি করতে কীরকম সময় লাগবে সেই রকম কোনো তথ্য তারা আমাদের কাছে দেয়নি। সুতরাং কোনো টাইমলাইন এই মুহূর্তে আমরা প্রেডিক্ট করতে পারছি না। বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছিল জাতিসংঘের তদন্ত দল। সব তথ্য দেয়া হয়েছে কিনা সে বিষয়েও রয়ে গেছে ধোঁয়াশা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন ও হাসি খুশি রয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্য লন্ডন ক্লিনিকে যান পুত্র তারেক রহমান ও তার স্ত্রী জোবায়েদ রহমান। এ সময় তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ লন্ডনে যুক্তরাজ্যে স্থানীয় সময় দুপুর 1টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে নেওয়া হয়েছে দুদক কার্যালয়ে। এর আগে শুক্রবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে দুদক। এর আগে 1,47,72,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দুদকের তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার বিভিন্ন জায়গায় মাসুদ বিশ্বাসের নামে জমি ও ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। তদন্তে তা খতিয়ে দেখা হবে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ পাওয়ার পর গত 25শে সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে 4 সদস্যের একটি দলকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী দগ্ধ হয়েছেন। সকাল 7:45টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, ভোর 5টার দিকে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন তিনি। পরে দ্রুত গুরুতর আহত অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তার শরীরে 74% পুড়ে গেছে, পুড়েছে শ্বাসনালী। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর 3 সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। পাঠ্য বই থেকে আদিবাসী শব্দের চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামা আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা ও সচিবালয়ে যাওয়ার পথে জলকামান ও লাঠিপেটার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার দ্রুত বিচারের পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেন তারা। সরকারকে সব ধরনের জাতিভেদ দূর করে আমলাতান্ত্রিক ক্ষমতার প্রতিবাদ ও প্রতিরোধের প্রতি দাবিও জানায় এই সংগঠন। এক ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিস্ট শক্তি এখনও বিদ্যমান বলে অখণ্ড বাংলায় সাম্যবাদের চেতনা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তারা। স্টুডেন্ট ফর সভরেন্টি নামে এসে হামলা করছে, আজকে কালকে আবার হামলা করবে, আর আপনারা এভাবে চুপ থাকবেন, সেটা আমরা সাধারণ জনগণ হিসেবে দেখতে চাই না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই যে আপনাকে কে এই অধিকার দিয়েছে যে আপনি আপনার পুলিশ দিয়ে এভাবে পেটাবেন? হামলা করেছে এদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং পাহাড়ে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইকবাল অনিক। কথা বলবো তার সাথে। অনিক, মার্চ ফর জাস্টিস কর্মসূচি এই মুহূর্তে কোথায় আছে, কি বলছেন ছাত্রদল নেতাকর্মীরা? সাথী যে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার উদ্যান থেকে ছাত্র দলের র্যালির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের যেখান থেকে র্যালিটি শুরু হবে সেখানে এসে উপস্থিত হচ্ছেন। এই র্যালিটি কিন্তু দুপুর 2:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। র্যালিটি শুরু হয়ে কিন্তু র্যালিটি হচ্ছে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এর মাঝে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে প্রবেশ করে তারা শহীদ মিনারে যাবেন। এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে গেল 15-16 বছরে যে ছাত্রলীগ এই ছাত্র দলের উপর বা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়গুলোতে যে দমন নিপীড়ন চালিয়েছিল এবং যে ছাত্র দলের নেতাগুলো যারা ভিতরে প্রবেশ করতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলোতে এই তারগুলো যারা নির্বাচন করেছেন, হত্যা করেছেন, সেগুলোর বিচার দাবি করেছেন। আর এখানে যে ছাত্র দলের যে নেতারা আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, তারা কি কি বিষয় নিয়ে আজকের এই করছেন। যে আপনারা তো একটি বিশাল মিছিলের আয়োজন করেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা হত্যা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আজকের এই সমাবেশ। তো আপনারা কি কি চাচ্ছেন এই মুহূর্তে, যে কি তাদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে না কেন? আপনারা জানেন 5 মার্চের পরে একটা দীর্ঘ সময়, প্রায় আপনার 5 তারিখের পরে, 5 আগস্টের পরে আমরা প্রায় মোটামুটি 5 মাসের মতো সময় পেয়েছি। এই সময়ের ভিতরে আমরা আসলেও ছাত্রলীগের বিরুদ্ধে এবং যারা বিভিন্ন সময় গুম খুন হত্যা করেছে এদের বিরুদ্ধে দৃশ্যমান এখনো বড় ধরনের কোনো পদক্ষেপ পাচ্ছি না। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ থেকে অভিযোগ আসতেছে যে যারা খুনি ফ্যাসিস্ট ছাত্রলীগের যারা গুন্ডা পান্ডারা আছে তারা বিভিন্ন জায়গায় আবার অত্যাচারী রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করতেছে। আমরা চাই আজকের এই কর্মসূচির মাধ্যমে, মার্চ ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রক্তাক্ত 24 জুলাইয়ের এই জুলাইয়ের বাংলাদেশে কোনো ধরনের খুনি, মানবাধিকার হরণকারী এবং নারী নির্যাতনকারী, গুম খুন হত্যার শিকার যা হত্যাকারী, তারা কেউ এই দেশে বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরতে পারবে না। ধন্যবাদ আপনাকে। তো সাথী শুনছিলেন যে এখানে যে ছাত্র দলের নেতারা উপস্থিত হয়েছেন, যে মার্চ ফর জাস্টিস যে তাদের আজকের কর্মসূচি, তারা কিন্তু এখান থেকে দাবি তুলেছেন যে নিষিদ্ধ ঘোষিত যে জঙ্গি সংগঠন ছাত্রলীগ রয়েছে তার যে নেতাকর্মীরা এই গেল 15-16 বছর যে নিপীড়ন চালিয়েছে তার বিচারের দাবিতে কিন্তু তাদের আজকের এই সমাবেশ। সাথী, এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সবশেষ অবস্থা। ধন্যবাদ অনেক। ছুটির দিন শনিবারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, গতকাল ছুটির দিনও বেশ ভিড় ছিল ক্রেতার দর্শনার্থীর, আজ তো বেলা গড়িয়েছে, কেমন দেখছেন ভিড়? পাশাপাশি শুধু কি ভিড়ই নাকি বেচা কেনাও বেশি হচ্ছে? কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে জানাবেন বিস্তারিত। সাথী, আসলে একটি বিষয় বলে রাখি, আমাদের রাজধানীবাসীর ঘুরতে যাওয়ার জায়গার কিন্তু খুবই অভাব এবং আমরা উৎসবপ্রিয় জাতি হলেও আমাদের উৎসবের কিন্তু খুব একটা বেশি উদযাপন যে আমরা বলি সেটা কিন্তু অনেকটা রেস্টুরেন্টের আমরা যাই খাই পরিবার পরিজন নিয়ে। এই বাণিজ্য মেলাটার জন্য কিন্তু মানুষ আসলে সারা বছর অপেক্ষা করে কখন বাণিজ্য মেলা হবে এবং বাণিজ্য মেলায় বিশেষ করে ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে তারা আসেন। আজকে যেহেতু ছুটির দিন, আজকে আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে অনেকেই এসেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে লোক সমাগম যেমন বাণিজ্য মেলায় বেড়েছে ঠিক তেমনি কেনা বেচাও কিন্তু অনেকটাই বেড়েছে। কিন্তু বরাবরই আমরা একটি জিনিস দেখি, ক্রেতা দর্শনার্থী যারা আসেন, বিশেষ করে কিনতে যারা আসেন পণ্য, বিভিন্ন পণ্য কিনবেন এরকম একটি আগ্রহ নিয়ে তারা আসেন। যেহেতু এখন অনেকটা দূরে বাণিজ্য মেলা হচ্ছে, অনেক টাকা খরচ করেই কিন্তু তাদেরকে ঢাকা থেকে দূরে কিছুটা দূরে এই বাণিজ্য মেলা প্রাঙ্গণে তাদের আসতে হয় এবং তাদের একটি অভিযোগ, বরাবর বিভিন্ন সময়ে আমরা দেখেছি বাণিজ্য মেলায় যে পণ্যগুলো ছিল দোকানিরা নাকি দামটা বেশি রাখেন, সেটা নিয়ে তাদের মধ্যে একটা অসন্তোষ ছিল। এবছরও আমরা তা দেখতে পেয়েছি, বিশেষ করে খাবারের যে জিনিসগুলো রয়েছে সেই খাবারের দোকানগুলোতে জিনিসের দামটা কিছুটা বেশি। আমরা দেখেছি বিভিন্ন দোকানে এমন কিছু নাম দেওয়া হয়েছে, চায়না কালেকশন দেওয়া হয়েছে, কিন্তু চায়না কালেকশনে আসলে চাইনিজ কোনো জিনিস নেই, সেখানে দেশীয় পণ্য রয়েছে। আমরা দেখেছি জামদানি হাউসে কোনো জামদানি শাড়ি নেই, সেখানে রয়েছে মেশিনের জামদানি। আমরা দেখেছি কাশ্মীরি আচারের দোকানে আসলে কাশ্মীরি কোনো আচার নেই, সেখানে দেশীয় তৈরি বিভিন্ন আচার রয়েছে কিন্তু সেটির আকাশচুম্বী দাম। যেহেতু মানুষ এখানে এসেছেন তারা একটি স্বপ্ন নিয়ে এসেছেন, তারা বিভিন্ন রকমের জিনিস কিনবেন, সেই জিনিসই কিন্তু তারা কিনছেন কিন্তু বেশি দামে কিনছেন এবং তারা বলছেন আসলে কিছু করার নেই, যেহেতু আমরা এসেছি তাই আমরা কিনে নিয়ে যাচ্ছি, কিনতে হচ্ছে, খালি হাতে তো আর ফিরতে পারছি না। এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে কাজ করছে। তবে বিক্রেতারা বলছেন ক্রেতাদের সংখ্যা বাড়ায় তারা খুশি। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর। সাথী, ধন্যবাদ রিফাত। শীত শুরুর পর থেকেই রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জেলার পর্যটন স্পটগুলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি ঘুরতে যাওয়া মানুষ।
কোলাহলমুক্ত প্রশান্তি খুঁজতে পাহাড়ে ছুটে আসছেন পর্যটকরা। মেঘ পাহাড়, লেক, ঝর্ণার মিতালি দেখতে পর্যটকদের পছন্দের প্রথম তালিকায় রাঙ্গামাটি। ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, সাজেক সহ বিভিন্ন স্পটে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। মেঘ, পাহাড় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা বেড়াতে আসছেন। হ্রদের নীল জল বা সাজেক ভ্যালির মেঘ আর সবুজ পাহাড়ের মাঝে নিজেদের ক্লান্তি দূর করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে তারা। রাঙ্গামাটি আসলে পাহাড় এবং এই লেক, নদী দুটো একসাথে উপভোগ করা যায় এবং আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এসে। রাঙ্গামাটির অনুভূতি অসাধারণ, বলে বর্ণনা করার মতো নয়। এক কথায় বলা যায় রাঙ্গামাটির মানুষ অসাধারণ ব্যবহার। এদিকে হোটেল মোটেলগুলোতেও কানায় কানায় ভরা। শুক্রবার দিনগুলোতে আমাদের প্রায় 5,000-এরও অধিক দর্শনার্থী এখানে রাঙামাটি বেড়াতে আসছেন। রাঙামাটিতে আসানোর পর্যটক আগমন করছে। বছরে প্রায় 5 লাখ পর্যটক ভ্রমণে আসে রাঙ্গামাটিতে। ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় টানা 15 মাসের আগ্রাসনে ধ্বংস ও বিপর্যয়ের এক করুণ চিত্র তৈরি করেছে ইসরায়েল। বিপুল হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অবকাঠামো। যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি এলেও গাজা পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপে 737 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। অবশেষে কার্যকরের দ্বারপ্রান্তে গাজায় যুদ্ধবিরতি। নেতানিয়াহু বাহিনীর অমানবিক হত্যাযজ্ঞের সম্ভাব্য সমাপ্তি যেন প্রাণ সঞ্চার করেছে ফিলিস্তিনিদের মধ্যে। রবিবার থেকে কার্যকর হওয়া চুক্তির প্রথম পর্যায়ে গাজায় জনবহুল এলাকা থেকে সরে যাবে ইসরায়েলি বাহিনী। ঘরে ফিরতে পারবেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে কোথায় ফিরবেন, এই দুশ্চিন্তায় এখন ঘিরে ধরেছে গাজাবাসীকে। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, দোকানপাট, অফিস বাদ যায়নি কিছুই। আশ্রয় শিবিরে অবস্থান করছেন প্রায় 19 লাখ মানুষ। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা। 15 মাসের সংঘর্ষের পর যুদ্ধবিরতির ঘোষণা সাময়িক স্বস্তি বয়ে আনলেও গাজা পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধবিরতি কার্যকর হলে ঘরে ফেরার অনুমতি মিলছে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের। পাশাপাশি প্রতিদিন 600টি ত্রাণবাহী ট্রাক উপত্যকাটিতে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি কার্যকরের 7 দিনের মধ্যে খুলে দেওয়া হবে রাফা সীমান্ত। আহত ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য যেতে পারবেন গাজার বাইরেও। এদিকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে মুক্তি দিতে ইসরায়েলের কারাগারে বন্দী 737 ফিলিস্তিনির তালিকা প্রকাশ করেছে দেশটির বিচার মন্ত্রণালয়। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথারীতি নিয়মের উল্টো চিত্র দেখা যাবে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আরোহণে এবার দেখা যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাষ্ট্র ও সরকার প্রধানদের। প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের সৌজন্যমূলক অংশগ্রহণ থাকলেও এবারের শপথ অনুষ্ঠানে অনেক রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় উপরের সারিতে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। এদিকে 1 মাস পূর্বেই আমন্ত্রণ জানানো হয়েছে আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে। তবে চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বেশ কঠোর নিয়মনীতি থাকায় প্রেসিডেন্ট শি জিনপিং এর পরিবর্তে উপস্থিত থাকতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ পাননি ট্রাম্পকে বন্ধু সমর্থনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্নে এড়িয়ে যান মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন জাপান, লাতিন আমেরিকার এল সালভেদর ও ইকুয়েডর। অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এছাড়া শীর্ষধনী এলন মাস্ক সহ আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি খাতে স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকছেন। এদিকে আমেরিকার ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হবে ট্রাম্পের অভিষেক। ঠান্ডা আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলাদা পরিকল্পনা নেই লেগ স্পিনার রিশাদ হোসেনের। বল ও ব্যাটে নিজের সামর্থ্য অনুযায়ী দলের প্রয়োজনে রাখতে চান ভূমিকা। চট্টগ্রামে ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন এই টাইগার লেগ স্পিনার। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত টাইগার স্কোয়াড মেম্বার। অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও বিপিএল এর জন্য খেলা হয়নি সেখানে, আর সেটা নিয়ে কোনো আফসোস নেই এই ক্রিকেটারের। না, আমি তো বললাম আপনাকে একটু আগে যে আমি কোনোদিন আফসোস করি না, জাস্ট আমি প্রেজেন্ট নিয়ে থাকতে চাই এবং ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই আর কি। 50 ওভারের আইসিসি ইভেন্টে টাইগার স্কোয়াডে জায়গা পাওয়াটা রিশাদের ক্যারিয়ারে এখনো পর্যন্ত বড় অর্জন, যার প্রতিদান দেওয়ার জন্য মুখিয়ে আছেন এই লেগই। অবশ্যই ওয়ানডে ক্রিকেট ডিফারেন্ট ক্রিকেট, টি20 ডিফারেন্ট ক্রিকেট, তো আশা করবো ওয়ানডে ক্রিকেট আরও বেটার হবে ইনশাল্লাহ। অপোনেন্ট সম্বন্ধে ভালোভাবে ধারণা আছে এবং ওসব চিন্তা এখন পর্যন্ত করতেছি না, জাস্ট এখন বিপিএল নিয়ে ফোকাস করতেই, দেখা যাক, আশা করব ভালো কিছু হবে। বিগ ব্যাশ মিস করলেও নতুন বছরটা স্বপ্নের মতোই শুরু হয়েছে রিশাদের। বিপিএল এর মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগার স্কোয়াডের সাথে পিএসএলেও দল পেয়েছেন এই লেগ স্পিনার। সতীর্থরাও তাতে খুশি। আমাদের টিমে যে সিনিয়র প্লেয়ারগুলো আছে অনেক সাহস দিচ্ছিল আমাদেরকে এবং অ্যাপ্রিসিয়েট করতেছে যে সামনের দিনগুলো যেন ভালো কিছু হয় এবং পিএসএল এর জন্য শুভকামনা জানাইছে আর কি। কোনো কারণে একটা বন্ধ হয়ে গেলে পরিশ্রমীদের জন্য খুলে যায় একাধিক দরজা, সাফল্যও আসে সময়ের হাত ধরে। রিশাদও বিশ্বাস করেন সেই কথা। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিপিএলের চট্টগ্রাম পর্ব কভার করতে সেখানে রয়েছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি যুক্ত হবেন তিনি। পাপন, আজ কোন কোন দল অনুশীলন করেছে? কাল বরিশাল চিটাগং বিগ ম্যাচ সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতি কেমন দেখলেন? সব মিলে জানাবেন। ধন্যবাদ আপনাকে। কালকের যে হাই ভোল্টেজ ম্যাচটা রয়েছে তাদের মধ্যে একটা দল কিন্তু অনুশীলন করেছে, ফরচুন বরিশাল অনুশীলন করেছে এবং তারা এসেছিল হাই ভোল্টেজ ম্যাচ। এই জন্যই বলছি চিটাগং কিংস হোম টিম, এবং আমরা চিটাগং কিংসের ম্যাচের সময় কিন্তু দেখেছি যে একদম জ্যাম প্যাক গ্যালারি থাকে, বাইরেও কিন্তু সমপরিমাণ দর্শক থাকে এবং তারা হোম টিমকে সেইভাবেই আসলে স্বাগত জানায়। তারপরেও ফরচুন বরিশাল যেটা বলেছে যে মাঠের পারফরমেন্সে তারা আসলে প্রমাণ করেছে যে তাদের দল কেমন, এবং আমরা যেটা কাগজে কলমেও মানে প্রতিনিয়তই দেখতে পাচ্ছি ফরচুন বরিশাল কিন্তু 1 থেকে নিয়ে একেবারে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান এবং টেলেন্ডার যারা আছে তারাও কিন্তু বেশ ভালো ব্যাট করতে পারেন। সুতরাং ফরচুন বরিশাল এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক, কেননা গত ম্যাচেই কিন্তু চিটাগং কিংস হেরেছে। সেই দিক থেকে চিটাগং কিংস কিছুটা পিছিয়ে রয়েছে, তবে দর্শক বলেন আর মাঠ বলেন সেটা কিন্তু পুরোটাই তাদের দখলে। এই মুহূর্তে প্র্যাকটিস করছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুলনা টাইগার্স, তাদের ম্যাচ রয়েছে রাজশাহীর বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে, এবং যেটা রাজশাহীর একটা দোলাচল ছিল, তাদের পেমেন্ট ইস্যু ছিল, সেটা কিন্তু কেটে গেছে। 25% পেমেন্ট পেয়ে গেছেন ক্রিকেটাররা, তারা কিন্তু তাদের সামর্থ্যের প্রমাণও দেখিয়েছেন। যেটা চিন্তা ভাবনা করা হয়েছিল যে রাজশাহীর এই রকম একটা দুরবস্থার মধ্যে দিয়ে ক্রিকেটাররা আসলে মাঠে কিভাবে দাঁড়াবে এবং মাঠের পারফরমেন্সে কতটা প্রভাব ফেলবে, সেটা কিন্তু আসলে মোটেও প্রভাব ফেলেনি। মাঠের ক্রিকেটে কেউ কাউকে ছাড় দেয় না, এবং ক্রিকেটাররা যথেষ্ট আগেই যেটা বলেছিলাম যে যথেষ্ট তারা আসলে পেশাদার এবং নিজেদের দায়িত্বের প্রতি আসলে দায়িত্বশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ, সেটা কিন্তু দেখিয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। তো এই ছিল এখানকার অবস্থা। সাথী, ধন্যবাদ পাপন। এবার আরও কিছু সংবাদ এক নজরে। ফরিদপুরে ওয়াজে আসা নারীদের উত্ত্যক্ত করায় 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছে। এলাকাবাসী জানায় ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে ওয়াজে আসা নারীদেরকে পৌর এলাকার মীরাকান্দার কিছু বখাটে উত্ত্যক্ত করে। এর জেরে 2 গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। চট্টগ্রামে 250 পিস আইস সহ মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখার এএসআই আলমগীর হোসেনকে আটক করেছে র্যাব। নগরের মেহেদিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও এক ব্যক্তিকেও আটক করে র্যাব। মুন্সিগঞ্জে শ্রীনগরে ডাকাত চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার সাংবাদিকদের জানান, 5 ভরি সোনালংকার, নগদ অর্থসহ ডাকাতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নাটোরের লালপুরে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষকের দ্রুত বিচার করার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, আগের কোনো সহিংসতার বিচার না হওয়ায় বারবার এ ধরনের ঘটনা ঘটেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উপর। এ সময় পাঠ্যপুস্তকে আদিবাসীদের গ্রাফিতির পুনঃস্থাপনের দাবিও জানানো হয়। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বই, পিঠা, প্রসাধনী, কারুপণ্য ও কুটির শিল্প, ফাস্টফুড, ব্লাড গ্রুপ নির্ণয় সহ মোট 40টি স্টল রয়েছে মেলায়। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।